মধ্যরাত গড়িয়ে গেছে অনেক আগেই। রাতের দ্বীপ্রহর শহরটাকে স্তব্ধ করে রেখেছে নিজের অতল অন্ধকারে। ধরণী ডুবে গেছে তমসাচ্ছন্ন নীরবতায়। রাতের নিশ্ছিদ্রতা চূর্ণ করে দিয়ে দূরের কোনো জায়গা থেকে কুকুরের ক্ষীণ ডাক ভেসে আসছে মাঝে মধ্যে। রুমের ভেতরে ড্রিম লাইটের নীলাভ আলো জ্বলছে। বিছানার এক পাশে শুয়ে গভীর তন্দ্রায় ডুবে আছে মধু। হঠাৎই একটা শীতল অনুভূতিতে ওর শরীর শিহরিত হয়ে উঠল। শাড়ির ফাঁক গলিয়ে ওদরের ঠান্ডা হাতের স্পর্শে কেঁপে উঠল মধু। ঘুমের অতলে ডুবে থাকা মধুর শরীরটা সাড়া দিল মুহূর্তেই। উন্মুক্ত পিঠে একের পর এক ঠোঁটের উষ্ণ নেশাগ্রস্ত বিচরণে ওর নিঃশ্বাস ভারী হয়ে এলো। স্পর্শের গাঢ়তায় তন্দ্রার স্তর ভেঙে বাস্তবতার দেওয়ালে ধাক্কা খেল অনুভূতির ঢেউ। মধুর বুঝতে এক মুহূর্তও দেরি হলো না, এই স্পর্শ কার হতে পারে। এমন নেশাগ্রস্ত আদুরে ভালোবাসায় ওকে ছুঁয়ে দেখার অধিকার শুধু একজনেরই আছে। মধু চোখ মেলে পেছনে ফিরে শোয়া মাত্রই ড্রিম লাইটের আলোয় জাওয়াদের মাত্রাতিরিক্ত সুদর্শন মুখটা চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল। জাওয়াদ ইতিমধ্যেই ওর গলায় মুখ ডুবিয়ে দিয়েছে। মুহূর্তেই আদরে আদরে সিক্ত হয়ে উঠল ওর গ্রীবাদেশের নিম্নাংশ। ভেজা ঠোঁটের উষ্ণ আদরে মধুর চোখ জোড়া আবেশে বন্ধ হয়ে এলো। চোখটা বন্ধ রাখা অবস্থাতে মধু জাওয়াদের ঘন ব্রাউন চুলে আঙুল চালাতে চালাতে ফিসফিস করে বলল, কখন এলেন? জাওয়াদ আলতো হাতে মধুর শাড়ির আঁচলটা বক্ষপিঞ্জরের ওপরে সরিয়ে ফেলল। পরক্ষণেই ওর কানের নিম্নাংশে ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে হাসি কি স্বরে শুধালো, এই তো এখনই। মধ্যরাতের নীরবতায় দুটি হৃদস্পন্দনের ধ্বনি স্পষ্ট হয়ে উঠল। নীলাভ আলোয় দুজনের ছায়া একে অপরের সঙ্গে মিশে আছে। আদরের ঘোর কাটতেই জাওয়াদ মুখ তুলে মধুর দিকে তাকালো। জান, হুম? জাওয়াদ আলতো করে ওর গালে মুখ ডুবিয়ে কোমল স্বরে শোধালো, আই ওয়ান্ট এ লিটল প্রিন্সেস লাইক ইউ। চমকে উঠল মধু। ও চোখ মেলে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে বলল, কি বলেন আপনি? জাওয়াদ মুচকি হেসে ওর ঠোঁটের কোণে একটা চুমু খেয়ে শুধালো, বলছি আমার একটা ছোট্ট মধু চাই। মধু একটা গভীর শ্বাস ফেলল। কিছুক্ষণ নীরব থেকে আস্তে করে বলল, আমার একটু সময় লাগবে, আমি এখন ভেবে নিতে চাই না। জাওয়াদ ওর চোখের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে শুধালো, কতটা সময়? মধু নির্দ্বিধায় বলল, ২-৩ বছর। মেহরান এখনো অনেক ছোট। জাওয়াদ নিম্নাষ্ঠ কামড়ে ধরে এক মুহূর্ত ভাবল, অতঃপর নিশ্চিত কণ্ঠে শুধালো, সমস্যা নেই, আমি আছি তো। আমি আমার প্রিন্সেসের খেয়াল রাখবো। ওর একটুও অযত্ন হবে না। মধু মুচকি হেসে জাওয়াদের রক্তাভ অধরের কোণে একটা চুমু খেয়ে আদুরে কণ্ঠে শুধালো, জানি তো। জাওয়াদ কপালে ভাঁজ ফেলে শুধালো, তাহলে এখন বেবি নিতে কি সমস্যা? কোনো সমস্যা নেই, তবুও আমি এখনো মেন্টালি প্রিপেয়ার নই। প্লিজ আমাকে একটু সময় দিন। ঠিক আছে, যখন তুমি চাইবে তখনই হবে। এই কথা বলে জাওয়াদ পুনরায় মধুর গলায় মুখ ডুবিয়ে দিল। মধু আপন মনে ওর চুলে আঙ্গুল চালাতে লাগলো। জাওয়াদ চোখ মুখ বন্ধ করে সামান্য ভুরু কুঁচকে শুধালো, চুলটা একটু টেনে দেবে? মাথাটা ভীষণ ধরেছে। ঠিক আছে, আপনি বালিশে ঠিকভাবে শুয়ে পড়ুন, আমি টেনে দিচ্ছি। উহুম, আমি এভাবেই ঠিক আছি। মধু কপালে ভাঁজ ফেলে স্নিগ্ধ কণ্ঠে বলল, কিন্তু আপনার এখনো ঘুমানো দরকার। ঘুমালে মাথা ধরা কমে যাবে। এভাবে শুয়ে তো ঘুমাতে পারবেন না। জাওয়াদ হাসল। মধুর বুকে নাক ঘষতে ঘষতে মোহগ্রস্ত কণ্ঠে শুধালো, পারবো। কারণ বিবাহিত পুরুষ মানুষের শান্তি এখানেই। বিয়ের পর যে পুরুষ বালিশে ঘুমায় সে আসলে কোনো পুরুষই না। মধু ফোঁস করে একটা শ্বাস ফেলে বলে, কিন্তু আমি পারবো না। প্লিজ আপনি ঠিকঠাকভাবে বালিশে ঘুমান। আপনি এভাবে শুয়ে থাকলে আমি সত্যি ঘুমাতে পারবো না। তাহলে আদর করি। মধুর বিষম খাওয়ার মতো অবস্থা। জাওয়াদ রক্তাভ অধরের কোণে দুষ্টু হাসি টেনে ওর দিকেই তাকিয়ে তাকিয়ে আছে। মধু জাওয়াদের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে বিড়বিড় করে আওড়ালো, অসভ্য। কি বললে? কিছু না।
আপনি চুপচাপ ঘুমান, আমি মেসেজ করে দিচ্ছি। জাওয়াদ কথা বাড়ালো না, ২ হাতে মধুকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রেখে চোখ বন্ধ করলো। মধু আলতো হাতে জাওয়াদের চুলের গোড়া থেকে শুরু করে কপালের পাশ দিয়ে ম্যাসেজ করতে থাকলো। কোমল হাতের আদুরে স্পর্শে কিছুক্ষণের মধ্যেই জাওয়াদ ক্লান্ত চোখ দুটো তন্দ্রায় ডুবে গেল। মধু ওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত ৪টা বেজে ১৮ মিনিট। কিছুক্ষণ পর ফজরের আজান দিবে। জাওয়াদ ভারী শ্বাসের শব্দ কর্ণগোচর হতেই মধু বুঝতে পারল জাওয়াদ ঘুমিয়ে পড়েছে। মধু আলতো করে জাওয়াদকে নিজের থেকে সরিয়ে বালিশে ঠিকভাবে শুইয়ে দিল। বিছানা থেকে নেমে দাঁড়ালো। এখন ফ্রেশ হয়ে নামাজ পড়ে তারপর কিছুক্ষণ ঘুমিয়ে নেবে। মধু জানালার পর্দাগুলো ভালোভাবে টেনে দিয়ে ফ্রেশ হতে চলে গেল। সকাল ৮:৩০টার দিকে মেহেরানকে স্কুলে নিয়ে যাবার জন্য বাসা থেকে বের হলো মায়া। সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতেই দেখল ওর পেছন পেছন হন্তদন্ত হয়ে ছুটে আসছে মেহেব। মায়ের ভুরু কুঁচকে গেল। লোকটা যে ওর পেছন পেছন আসছে বুঝতে বাকি নেই মায়ার। এমনিতে গত রাতে অপ্রীতিকর ঘটনার জন্য মায়ের মন মস্তিষ্ক এখনো বিভ্রান্ত। লোকটা আসলে চাইছেটা কি? মায়া ভাবল, এর একটা হেস্তনেস্ত হওয়া প্রয়োজন। কিছুক্ষণের মধ্যেই মেহেবে এসে ওর পাশে দাঁড়ালো। মায়া কথা না বাড়িয়ে একটা রিকশা ডেকে মেহেরানকে নিয়ে তাতে উঠে বসলো। মেহেরানের স্কুলের দেরি হয়ে যাচ্ছে। আগে ওকে স্কুলে দিয়ে আসবে, তারপর যা বলার বলবে। রিকশা এগিয়ে চলল শহরের ব্যস্ত রাস্তার বুক চিরে। মায়া ভালো করে জানে মেহেব ওর পেছন পেছন আসবে। ওর ভাবনা সত্যি করে দিয়ে মেহেব কিছুক্ষণের মধ্যেই একটা রিকশা ডেকে মায়ের পেছনে পেছনে চলল। মেহেরানকে স্কুলে দিয়ে গেটের বাহিরে এসে দাঁড়াতেই দেখল মেহেব রিকশা থেকে নেমে গেটের দিকে আসছে। মেহেবকে দেখে মায়া এগিয়ে গেল মেহেবের দিকে। ক্ষণকালের মধ্যেই দুজনের মুখোমুখি হয়ে দাঁড়ালো। মায়াকে নিজের দিকে কোনা চোখে তাকিয়ে থাকতে দেখে মেহেব জোরপূর্বক হেসে শুধালো, এভাবে তাকিয়ে আছো কেন? আমি কিন্তু কিছু করিনি। মায়া সেই দিকে ভ্রুক্ষেপ না করে শুধালো, আমার সাথে চলুন, কথা আছে আপনার সাথে। কোথায় যাবে? আর কি বলতে চাও? মায়া কোনো জবাব না দিয়ে হাঁটতে শুরু করলো। মায়াকে কোনো জবাব দিতে না দেখে মেহেব আর কথা বাড়ালো না। ও বেশ বুঝতে পারছে সিরিয়াস কোনো বিষয়। আচ্ছা, মেয়েটা আবার গত রাতের বিষয়টা নিয়ে রেগে আছে নাকি? যদি এমন কিছু হয় তবে মেয়েটাকে কিভাবে নিজের অপ্রকাশিত অনুভূতিগুলো বোঝাবে ভাবতেই নিম্নাষ্ঠ কামড়ে ধরল মেহেব। দুজনে নিঃশব্দের পাশাপাশি হাঁটছে। কিছুক্ষণ পর দুজনেই সামনে একটা পার্কের ভেতরে গেল। সকাল হওয়ার সুবাদে পার্কে এখন বেশ মানুষজনের আনাগোনা শুরু হয়েছে। মায়া একটা ফাঁকা স্থান দেখে সেখানেই রাখা কাঠের বেঞ্চের ওপরে গিয়ে বসল। মেহেব ওর পাশাপাশি বসে শুধালো, জায়গাটা অনেক সুন্দর। মায়া জবাব দিল না। ও সময় নিয়ে নিজের ভেতর কথাগুলো সাজিয়ে নিতে থাকলো। মায়ার এহেন মৌনতায় মেহেবের কপালে কয়েক ফোঁটা ঘাম জমে উঠল। ও আনমনেই জিভ দ্বারা একবার ওষ্ঠদ্বয় ভিজিয়ে নিয়ে শুধালো, কি যেন বলবে বলছিলে? মায়া পাশ ফিরে মেহেবের দিকে তাকালো। কয়েক মুহূর্ত নিঃশব্দে মেহেবের দিকে তাকিয়ে থেকে শুধালো, আপনি আসলে কি চান? অনুরোধ করে মিথ্যা বলবেন না, আর কিংবা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না। মেহেব রুদ্ধশ্বাস ফেলল। একদিন না একদিন তো মায়াকে নিজের অনুভূতির কথা প্রকাশ করতেই হবে। তবে আজই যদি সেই দিন হয়ে থাকে তাহলে ক্ষতি কি? মেহেব নিজেকে প্রস্তুত করে বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে মায়ের সামনে হাঁটু গেড়ে বসল। মায়ের শান্ত চোখে মেহেবের দিকে তাকিয়ে আছে। ছেলেটার পরবর্তী ধাপ কি হতে পারে কিংবা সে কি বলতে পারে বুঝতে বাকি নেই মায়ার। এতদিনে অন্তত মেহেবের মনোভাবের এক অংশ ও আয়ত্ত করে ফেলেছে। তাছাড়া গত রাতের সেই অপ্রত্যাশিত ঘনিষ্ঠতার পরে সবকিছু তো ওর কাছে জলের মতো স্বচ্ছ। তারপরেও মেহেবের মুখ থেকে সবটা শুনতে চায়। মেহেব আশেপাশে তাকিয়ে ঘাসের ওপর থেকে কয়েকটা বুনো ডেইজি ফুল ছিঁড়ে নিয়ে মায়ের দিকে বাড়িয়ে দিয়ে শুধালো, উইল ইউ ম্যারি মি? উইল ইউ বি মাই পার্সিয়াস ওয়াইফ মায়া? মনে মনে বেশ চমকালেও নিশ্চল দৃষ্টিতে মেহেবের দিকে তাকিয়ে রইল মায়া। ও তো ভেবেছিল মেহেব হয়তো ওকে ভালোবাসি বলবে,
কিংবা প্রেমের প্রপোজাল দিবে। কিন্তু মেহেব তো আরো কয়েক ধাপ এগিয়ে সরাসরি ওকে বিয়ের প্রপোজাল করেছে। মায়া বিস্ময়ে নির্বাক নয়নে তাকিয়ে রইল মেহেবের দিকে।